জি ভাইয়া, লাইভে এসে পড়েছি, আমরা এখন শুরু করতে পারি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বেসিক্যালি হয়তোবা আমাকে দেখার কথা ছিল না আজকে, কারণ তোমাদের সবার প্রিয় আহ প্রভাপুর ক্লাস ছিল আজকে, কিন্তু প্রভাপু একটু বিজি আছেন তার অফিসিয়াল কাজে। এন্ড তাই তোমার প্রভাপু আমাকে বললো যে ভাইয়া আপনি ক্লাসটা নিয়ে নেন। সো আমি ভাবলাম যে কেন নয়, কারণ খুব কমই তোমাদের সাথে আজকাল আমার দেখা হয়। সো সেই ক্ষেত্রে আজকে যেহেতু সুযোগ পেলাম তোমাদের সাথে দেখা করার, সুযোগটা কাজে লাগিয়ে নিতে চাই। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা আজকেই হচ্ছে লাস্ট একটা প্র্যাকটিস সেশন যেটা বাকি ছিল। আমি তোমাদের গত ক্লাসেও বলেছিলাম মডিফায়ার্স এর উপর আমরা একটা ক্লাস করেছিলাম, এন্ড ওইটার পর আজকেই কিন্তু আমাদের হচ্ছে এই ক্লাসটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে সবাই আশা করি একটু সিরিয়াস থাকবা, কারণ যদি আমরা সিরিয়াস থাকি তাহলে অনেক কিছু শিখতে পারবো, এবং সিরিয়াস না থাকলে কিন্তু আমরা শিখতে পারবো না, রাইট? সো সিরিয়াসনেসটা ইজ ভেরি মাচ নিডেড। আর লাস্ট আরেকটা কথা যেটা তোমাদেরকে বলতে চাই, যে তোমাদের অনেকের এক্সামস সন্নিকটে, অর্থাৎ অনেকেরই পরীক্ষা কাছে চলে আসছে। এটা নিয়ে অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছো যে ভাইয়া পরীক্ষা তো চলে আসছে, কি পরিকল্পনা, আপনি তো বলেছিলেন এক্সাম নিবেন। তো তোমরা সবাই জানো তোমাদের সেট আপে তোমাদের অনেক অভিজ্ঞ একজন আমাদের টিচার আমাদের যুক্ত হয়েছে, আমার বড় ভাই শাহরিয়ার স্যার। তো আলটিমেটলি শাহরিয়ার ভাইয়ের সাথে আমরাও কাজ করছি আর একটা প্রজেক্টে আলটিমেটলি। সো ভাইয়া যেহেতু আলহামদুলিল্লাহ এইচএসসি 22 ক্র্যাশ কোর্সে তোমাদের সাথে জয়েন হয়েছে, সো সেই ক্ষেত্রে ভাইয়ার সাথে আমরা কথাবার্তা বলছি, ভাইয়ার সাথে আমরা পরামর্শ করছি যে তোমাদের এক্সাম গুলো কিভাবে নেওয়া যায়। হ্যাঁ, আমাদের একটা এক্সাম হবে, যে এক্সামটা হচ্ছে মূলত আমাদের অ্যাজ এ হোল হবে, কিন্তু তাছাড়াও আমরা ইংলিশ ডিপার্টমেন্ট থেকে কিভাবে আরো এক্সাম নিতে পারি এন্ড তোমাদেরকে কিভাবে উৎসাহিত করতে পারি। সো আমাকে একটু জানাও যে তোমাদের এক্সাম গুলো কবে, এটা আমার জানাটা খুব জরুরি। তোমাদের এক্সামস গুলো কবে কিভাবে হবে, কারণ সেটা যদি আমি জানতে পারি তাহলে যেটা হবে যে আমি তোমাদেরকে কিছু পরীক্ষা নিব, অর্থাৎ তোমাদের কিছু পরীক্ষা আমি নিব। সেটা হচ্ছে আমাদের মূলত বলতে পারো রাইটিং পার্টের, রাইটিং পার্ট নিয়ে তোমাদের অনেক ঝামেলা, অনেক কিছু, অনেকে মেসেজ দেবে রাইটিং পার্টের ক্লাস নিলেন না, এটা কোনো একটা কথা, এটা সেটা। সো আজকে আমি এটাও ফিক্স করে যাব যে আমি যে আগামীকাল ক্লাসটা নিব, কারণ আগামীকাল আমার ক্লাস। সো আগামীকাল ক্লাসে তোমরা কি রাইটিং পার্ট প্র্যাকটিস করবা? রাইটিং পার্ট কিভাবে লিখতে হয়, দ্য প্যারাগ্রাফস এন্ড দ্য ইমেইলস, স্টোরি রাইটিং, এগুলো কিভাবে ভালো করে লেখা যায়, কারণ 15 মার্কস করে আছে, অনেক কোশ্চেন। তো আমি কি রাইটিং পার্ট নিয়ে ক্লাস নিব কিনা সেটাও আজকেই জানা দিবা। আর আরেকটা হচ্ছে যে তোমাদের পরীক্ষাগুলো কবে, আমি যদি একটু কমেন্ট গুলো চেক করি। ওয়ালাইকুম আসসালাম। 30 তারিখ, 18 নভেম্বর, 20 তারিখ, 24 নভেম্বর, ডিসেম্বরের 2 তারিখ, 17 তারিখ ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ, রেজাল্ট দিয়েছে। ফার্স্ট ইয়ার ফাইনাল বাবা অনেক আগেই হয়েছে, কারো কারো হয়েছে হচ্ছে বলতে গেলে তোমাদের অনেকেরই অনলাইনে হয়েছে, আর অনেকের হচ্ছে অফলাইনে হয়েছে। সো কোনো প্রবলেম নেই। রাইটিং সাজেশন দেইনি, তোমরা জাস্ট দ্রুত কমেন্টে জানাও বাবা যে রাইটিং এর উপর কালকের ক্লাসটা হবে কিনা। যদি বলো তাহলে আমরা রাইটিং এর উপর ক্লাস নিব। আরেকটা হচ্ছে আমরা কোর্সটার প্রায় একদম এন্ডিং সেশনে চলে আসছি, কনক্লুশনে। আমাদের হয়তো আরো বেশ কিছু ক্লাস হবে, আমিও ফার্স্ট পেপার পড়াবো রাইটিং পড়ানোর পরে, ঠিক আছে? তোমাদেরকে প্র্যাকটিস করাবো। সো তোমাদের যা যা দরকার সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে? সো বললে আমি সেই অনুপাতে কাজ করতে পারবো। থ্যাংক ইউ। ধীরে ধীরে একটু জয়েন করো যারা যারা জয়েন করতেছো না, কারণ আইমান ভাই একটা কথা বলছে, যেটা হচ্ছে যে আমরা যেহেতু এই যে তোমাদের সাথে অনলাইনে ক্লাস করি, তোমাদের সাথে যেন একটু কথাবার্তা বলি, ক্লাসে ঢুকেই একদম যেন এইভাবে পড়ানো শুরু করে এই বের করো আজকে আমি এটা পড়বো। সো বেসিকলি এইটা আমরা এখন থেকে করব না, আমরা একটু তোমাদের সাথে কথা বলবো, তোমাদের সাথে ফ্রি হব, তোমাদের ডিমান্ডস গুলো জানবো, যতটুকু পর্যন্ত পারা যায় ততটুকু পর্যন্ত আমরা সেটা ফুলফিল করার চেষ্টা করব। তারপরে হচ্ছে আমরা সুন্দর মতো আমাদের যে প্রতিদিনের কাজ ক্লাস ওয়ার্ক সেটা আমরা করব। আমরা রাইটিং এর উপর ক্লাস চাই, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, রাইটিং এর উপর ক্লাস হবে, এটাই নিশ্চিত হয়ে গেল। তাহলে আর কোনো কথা রইলো না, ইনশাল্লাহ আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। আর হ্যাঁ, আমি তোমাদের এক্সাম নিব, আমি পার্সোনালি ভাইয়ের সাথেও কথা বলছি। সো ইন দ্য নেক্সট মিটিং আমি বলে ফেলবো যে তোমাদের জন্য একটা রাইটিং এক্সাম বা একটা এমসিকিউ এক্সাম আমরা জাস্ট পরীক্ষার আগে। আমি বুঝতে পারি তোমার অফলাইনের এক্সামের সাথে আমাদের এই অনলাইনের এক্সাম খুব বেশি ম্যাচ করবে না, বাট একটা জিনিস তোমাকে হেল্প করবে, সেটা হচ্ছে
যে তুমি যখন লিখতে যাবা এক্সামে, তুমি যখন লিখবা, তুমি যদি সিরিয়াসলি নিজের মানটা যাচাই করতে চাও তাহলে তুমি সেইভাবে পরীক্ষা দিবা। কারণ আমি বলছি যে আমি পরীক্ষার খাতাগুলো দেখব এবং ফিডব্যাক দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের রুটিন দেওয়া হবে, বাট যেহেতু ভাইয়া নতুন করে আমাদের কে লিড দিচ্ছেন, সেট আপে আছেন, সো ভাইয়া বলছে যে না, পরীক্ষাগুলো আমরা নিব, বাট ভাইয়া কিছু ক্লাস নিবেন। কারণ তোমাদের ডিমান্ড ছিল যাতে ভাইয়া কিছু ক্লাস নেয়। সো ভাইয়া কিছু ক্লাস নেওয়ার পরে তারপর আমরা পরীক্ষা নিব, এবং ভাইয়া অনেক উৎসাহী, ভাইয়া বলছে তোমাদেরকে পুরস্কারও দিবে। তো আমার মনে হয় আমরা অনেক কথা বলে ফেলেছি, এন্ড আমার মনে হয় তোমরা মোটামুটি এখন ঠিক আছো, রেডি আছো। সো লাস্ট প্র্যাকটিস সেশনটা তোমাদের জন্য কেমন ছিল সেটা আমাকে একটু বলো। আশা করি লাস্ট প্র্যাকটিস সেশনটা তোমরা বুঝতে পারছিলা। সো আজকে আমরা যেটা করব, আজকে আমরা যে কাজটা করব সেটা কি করব, আজকে আমাদের কাজটা হবে মূলত, আমরা যেটা নিয়ে কাজটা করব সেটা কি থাকবে, সেটা হচ্ছে আমাদের পাংচুয়েশন মার্ক। আমাদের সবার প্রথম কাজটা হবে আজকে পাংচুয়েশন মার্ক। সো সবাই একটু একটু রেডি হয়ে নাও। আমরা কিন্তু আজকে প্রথম কি কাজটা করব, আমরা হচ্ছে পাংচুয়েশন মার্ক করব। এন্ড আমি এখানে দেখছি যে আমাদের কি কি কমেন্টস আসতেছে, সঠিক উত্তর আমরা দিতে পারি কিনা। তাহলে আমরা একটু এখানে দেখি আমাদের স্ক্রিনের উপর, আমরা একটু বড় করে লিখে দেই পাংচুয়েশন মার্ক। ভাইয়া কেন বারবার বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে বলি, আমি তোমাদেরকে আজকে একটা ছোট্ট নমুনা দেখাবো। সেটা হচ্ছে, খেয়াল করো, এই বোর্ড কোশ্চেনটা কুমিল্লা বোর্ডে 2017 সালে আসছে, দিনাজপুর বোর্ডে 2016 সালে আসছে। যদিও আমাদের অনেকেরই একটা ধারণা আছে যে বোর্ড কোশ্চেন কখনো রিপিট হয় না, এই ধারণাটা সম্পূর্ণ সঠিক না। বোর্ড কোশ্চেন রিপিট হতে পারে। তাহলে তুমি একজন স্টুডেন্ট, তুমি অনেক পড়াশোনা করছো, খুব ভালো পড়াশোনা করছো, আমি বুঝতে পারলাম, কিন্তু তুমি তোমার পটেনশিয়ালটা কখন যাচাই করবা? তুমি যেন তেন কোশ্চেন একটা যাচাই করতেই পারো, সেটা না করে তুমি যদি একটু সময় করে যে আজকে আমি 2016, 17, 18 সালের বোর্ড কোশ্চেন গুলোর এই টপিক গুলো পড়বো। সাপোজ I will practice punctuation mark, synonym, antonym, right form of verbs or modifiers. এগুলো আমি আজকে করব। নেক্সট কোন এক সেশনে আমি বাসায় বসে আমি কলম নিব, খাতা নিব, আমি কি প্র্যাকটিস করব, আমি 2016, 17, 18 রাইট ফর্ম অফ ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স, এই দুইটা প্র্যাকটিস করব। আমি কিন্তু বলেছি তুমি সায়েন্স হও, আর্টস হও, কমার্স হও, উইথ ডিউ রেসপেক্ট, তোমরা তোমাদের যে গ্রুপ ভিত্তিক সাবজেক্ট, সেই সাবজেক্ট ছাড়াও কি করতে পারবা, একটু প্র্যাকটিস করতে পারবা। ওই গ্রুপ ভিত্তিক সাবজেক্ট সপ্তাহে 7 দিন পড়ো, বা সপ্তাহে একটা দিন বের করো যেখানে তুমি ইংলিশ পড়বা, তুমি বাংলা পড়বা, তুমি এখন তো আইসিটি রেগুলার পড়তে হয়, বিকজ আইসিটি তোমাদের কনটেক্সটে আই গেস অনেক অনেক পরিশ্রম দরকার। আইসিটি তোমার থেকে বুঝতেও হবে এবং বুঝে বুঝে পরিশ্রম করতে হবে। সো ইংলিশ বাংলাটার ব্যাপারে এই জিনিসটা ভাইয়া চাইলে তুমি রাখতেও পারো, না চাইলে তুমি নাও রাখতে পারো। এটা সম্পূর্ণ ভাইয়া নিজের একটা পারসেপশন, যে তোমরা অ্যাটলিস্ট সপ্তাহে 1 দিন বা 2 দিন একটু প্র্যাকটিস করো নিজেরা, প্লিজ নিজেরা। আমি তোমাকে দেখালাম 1টা 2টা 3টা 4টা, কিন্তু নিজে যখন করবা তখন তুমি শার্প হবা। এন্ড আমি বলে দিচ্ছি, তোমরা হয়তো ভাবছো যে এসএসসির মতো আমি ইজিলি পার করে ফেলতে পারবো, পার তুমি করতে পারবা, কিন্তু তোমার কাঙ্ক্ষিত নাম্বার ওই 80 মার্কস, 85 মার্কস, 90 মার্কস এত ইজিলি পাবা না। সো জাস্ট এটা মাথায় রাখো। সো চলো, যখন আমাদের পাংচুয়েশন মার্ক করতে বলবে বাবা, তখন আমরা কি করব, এই যে হেডিংটা পড়বো, ইউজ ক্যাপিটালস, তার মানে ক্যাপিটালাইজেশন আমি পড়িয়েছি তোমাদের। পাংচুয়েশন মার্কস ওয়্যার নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সট, অর্থাৎ এই যে ফলোইং টেক্সটটা আছে এখানে আমাদেরকে ক্যাপিটালস বসানোর কথা বলা হয়েছে, তার মানে ক্যাপিটাল ওয়ার্ড, তারপরে আমাদেরকে পাংচুয়েশন মার্ক যেটা আছে সেগুলো বসাতে বলা হয়েছে। তাহলে আমরা যখন অ্যান্সার করব, আমরা সবাই জানি আমি কি লিখবো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাও। তাহলে আমি কিন্তু হেডিং এ এটাও লিখতে পারতাম যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং, ধরো 9 নাম্বার গ্রামার আইটেম। তাহলে আমি যখন এটার অ্যান্সার লিখবো, এখান থেকে চলো অ্যান্সারটা লেখা শুরু করি। আমি জানি বাক্যের শুরুতে যখন কোনো ওয়ার্ড থাকে সেটা অবভিয়াসলি ক্যাপিটাল লেটার হবে। পাংচুয়েশন মার্কসে 5 নাম্বার আছে, এবং আমি চাই তোমরা সবাই এই পাংচুয়েশন মার্কসে 5 আউট অফ 5 পাও, কারণ তুমি যদি 5 আউট অফ 5 না পেতে পারো তাহলে এটা তোমার ব্যর্থতা, রাইট? তাহলে এইখানে এইচটা বড় হয়ে গেল, ডান। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম কি, প্রথমে ক্যাপিটাল লেটার গুলো খুঁজবা,
প্রথমে ক্যাপিটাল লেটার গুলো খুঁজবার। ক্যাপিটাল লেটার কোথায় হবে? বাক্যের শুরুতে, প্রপার নাউনে। এই কথাগুলো তোমাদের মনে আছে? তাহলে হাউ ইজ ইয়োর ফাদার রানা, কেউ কাউকে আস্ক করছে হাউ ইজ ইয়োর ফাদার, তাহলে আমার মূল ঘটনাটা হচ্ছে কি হাউ ইজ ইয়োর ফাদার, এইটুক। তাহলে আমি এইটুক আলাদা করি, হাউ ইজ ইয়োর ফাদার। এখন কোশ্চেন করা হয়েছে, তার মানে ইন্টারোগেটিভ মোডে আছে সেন্টেন্সটা, কিন্তু এটা তো রানা সহ। আর আমি একটু আগে বলেছিলাম যে প্রপার নাউন, প্রপার নাউন মানে যেগুলোতে ইন্ডিভিজুয়াল নেম থাকে সেগুলোতে সবসময় বড় হাতের হয়, মানে ক্যাপিটাল লেটার হয়। তাহলে এখানে একটা পজ দিতে হবে। এই পজ দেওয়ার জন্য আমাদের যে পাংচুয়েশন মার্কটা, তাকে আমরা বলি কমা। তাহলে রানা আমাকে এইভাবে লিখতে হবে যে হাউ ইজ ইয়োর ফাদার রানা। এখন রানার পরে আমি কি করব? এই কোশ্চেন মার্কটা দিব, আমি এই কোশ্চেন মার্কটা দিব। এখন এইটা কে বলেছে? সেইড মিস্টার করিম, মিস্টার করিম এটা বলেছে। তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের যেটা করতে হবে যে এই পুরো ঘটনাটাকে, যেহেতু মিস্টার করিম বলেছে, তাই আমরা এটাকে ইনভার্টেড কমা দিয়ে কি করব? এই যে এখানে আমি এটাকে আটকে দিব। তারপর আমি কি করব? আমার এখানে আছে সেইড মিস্টার করিম। আমি আর কোনো কমা দিব, কিছু দিব? একদম না, কারণ অলরেডি আমার একটা পাংচুয়েশন মার্ক এখানে দেয়া আছে। তাহলে এইখানে আমি লিখব সেইড। মিস্টারের এমটা নিশ্চয়ই বড় হবে, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, এবং এটাও তোমাদেরকে বলেছিলাম তোমরা চাইলে এভাবেও লিখতে পারো, আবার তোমরা চাইলে কিন্তু শুধু মিস্টার লিখতে পারো, কারণ মডার্ন ইংলিশে অ্যাকর্ডিং টু পিসি দাস স্যার নেসফিল্ড, ঠিক আছে, রেন এন্ড মার্টিন, মিস্টার তুমি দুই ভাবেই লিখতে পারো। সো তোমাদের কারো কারো লেকচার নোটে বা টেস্ট পেপারে বা কোনো গাইড বুকে হয়তো ডট দেওয়া আছে, আবার কারো কারো নেই। সো যেইটাই থাকুক তুমি সহজেই উত্তর লিখতে পারবা। তাহলে আমরা কি লিখলাম? সেইড মিস্টার করিম। আচ্ছা, করিম একজনের নাম না? এখানে কেটা কিন্তু স্মল লেটারে আছে, তাহলে আমাকে কি করতে হবে? কেটাকে এরকম বড় হাতের, তার মানে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, তারপর একটা ফুল স্টপ দিতে হবে। আচ্ছা, এরপরে ঘটনাটা কি? হি ইজ ভেরি ওয়েল থ্যাংক ইউ রিপ্লাইড রানা। তাহলে দেখো দুইটা আলাদা সেন্টেন্স, হি ইজ ভেরি ওয়েল থ্যাংক ইউ রিপ্লাইড রানা। তাহলে এই যে থ্যাংক ইউ রিপ্লাইড রানা আর হি ইজ ভেরি ওয়েল, দুইটা একজনই বলেছে। কে বলেছে? রানা সাহেব বলেছেন। তাহলে এখানে হিটা এই ফুল স্টপের পরে অবভিয়াসলি এরকম ক্যাপিটাল লেটার হবে। তারপর আমরা লিখবো হি ইজ ভেরি ওয়েল, আমরা লিখলাম, লিখার পর আমরা ফুল স্টপ দিব। ফুল স্টপ দেওয়ার পর থ্যাংক ইউ এর টিটা অবশ্যই বড় হাতের হবে, তাহলে থ্যাংক ইউ, এম আই রাইট? আচ্ছা, থ্যাংক ইউ বললাম। এখন এরপর কি কমা দিব না? অবভিয়াসলি কমা দিতে হবে, কারণ রিপ্লাইড রানা, রানা রিপ্লাইড, রানা এটার উত্তর দিয়েছে। আমরা এইভাবে লিখবো রিপ্লাইড রানা। যখন লিখবো তখন এই আরটা কি হবে? আরটা অবভিয়াসলি আমাদের ক্যাপিটাল লেটার হবে। সো এইভাবে করে আমরা বাক্যটা শেষ করতে পারি, কিন্তু আমাকে এখন মনে রাখতে হবে রানা কিছু কথা বলেছে, এবং এই রিপ্লাইটাকে আমাকে কি করতে হবে? আমাকে একটা কনভার্টেড সরি, আমাকে একটা প্যারেনথেসিসের আন্ডারে আনতে হবে, মানে বন্ধনীর ভিতরে, এবং সেটা হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে। সো আমরা এইটাকে এইভাবে ইনভার্টেড কমা দিব, আর এখানে হি ইজ যেটা আছে সেটাকে আমরা দিব। সো আমি এখন দেখবো যে কমেন্টে কে কে এটা সঠিক রাখছো, কমেন্টে এটা কে কে সঠিক রাখছো আমি একটু দেখবো। সো হি ইজ ভেরি ওয়েল থ্যাংক ইউ রিপ্লাই দানা, এই পর্যন্ত আমরা কারা কারা সঠিক দিয়েছি এটা একটু দেখি। হ্যাঁ, রাইটিং পার্ট নিব, থ্যাংক ইউ ভেরি মাচ। আন্ডারলাইন করায় পাইছি, আরে আন্ডারলাইন না করায়, ভেরি গুড, ভেরি গুড, নাইস। তাফসির তানহা, অনন্ত দেবনাথ, স্বপন দাস, তাফিম আকি, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, হ্যাটস অফ টু ইউ গাইস, থ্যাংক ইউ। ওকে, ডান। তাহলে আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ ভাইয়া, ওয়েব ব্যাপার অনেকগুলো রেকর্ড ক্লাস আসতেছে না কেন? আচ্ছা মারজান, তুমি কি আছো ক্লাসে? আমি এটা একটু অ্যাড্রেস করাতে চাই। তোমরা হচ্ছে ওয়েব অ্যাপটার দিকে একটু খেয়াল রাখবা, বিকজ ফ্রম ইয়েস্টারডে আই গট সেভারাল মেসেজেস ফ্রম ডিফারেন্ট ফেসবুক অ্যাকাউন্টস যে আমাদের ওয়েব অ্যাপটা কাজ করছে না। তো আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে, তোমরা একটু দেখবা যে ওয়েব অ্যাপটার কি প্রবলেম হচ্ছে প্লিজ, ঠিক আছে? ওকে ভাইয়ারা, ঠিক। হ্যাঁ, অবভিয়াসলি, অবভিয়াসলি ভাইয়া ফার্স্ট পেপার পড়াবো। কি যে বলে, ফার্স্ট পেপার কেন পড়াবো না? রাইটিংটা পড়ে। একজন একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছে সাকিব চৌধুরী, ইনভার্টেড কমা কেন দিলেন? সো ইনভার্টেড কমা এই জন্য দিয়েছি কারণ
পাংচুয়েশন মার্কস এর ক্লাসগুলো করবে রানা, ঠিক আছে? রানাই তো না, সরি সাকিব চৌধুরী, তুমি একটু সাকিব চৌধুরী আমার পাংচুয়েশনের ক্লাসগুলো করবো প্লিজ। আই হোপ তুমি তোমার অ্যান্সার সব সেখানে পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, সো এখন আসো, আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট হি ইজ ইন গুড হেলথ সেড মিস্টার করিম। তাহলে আমরা এখন দেখি যে এখানে কি উত্তর হতে পারে। যেহেতু এখানে ফুল স্টপ দিয়েছি, তখন কারো বক্তব্যকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য ইনভার্টেড কমা ইউজ করা হয়, ঠিক আছে? ওইটা তার বক্তব্য ছিল, তাই আমরা সেটা করেছি। এখন আইটা এখানে কি আছে? স্মল লেটার, অবভিয়াসলি আইটা বড় হতে হবে। আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম, যখন তুমি আইটাকে লিখবা তখন যে কোনো ওয়ার্ডের সাথে না লিখে থাকলে, শুধু আই লিখলে, বাক্যের যে অবস্থায় থাকুক না কেন, সেন্টেন্সের যে কোনো পজিশনে আইটা ক্যাপিটাল লেটার হবে। এই কথাগুলো তোমাদের মনে রাখতে হবে। সো আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট হি ইজ ইন গুড হেলথ। এখন একটা জিনিস বুঝতে হবে, গুড হেলথে আছে সেটা খুবই গ্ল্যাড, এবং বলেছে সেইড, তাহলে একটা কমা দিতে হবে, একটা পজ দিতে হবে, পজ দিয়ে বলতে হবে সেইড, আবারও সেই মিস্টার করিম, বড় হাতের কে, অর্থাৎ ক্যাপিটাল লেটার। এখন প্রশ্ন হচ্ছে এটা কে সেইড, মানে কে বলেছে? এটা বলেছে মিস্টার করিম। তাহলে আমাকে কি করতে হবে? এটাকেও আবার এইরকম ইনভার্টেড কমা দিয়ে এটাকে আবদ্ধ করে দিতে হবে, কারণ এটা তার একটা বক্তব্য ছিল। সো এইভাবে করে আমাদেরকে অ্যান্সার দিতে হবে, এইভাবে করে আমাদেরকে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? সো এইভাবে করে যদি অ্যান্সার দিতে পারি তাহলে কিন্তু আমরা মোটামুটি শিওর থাকবো যে আমাদের ফুল মার্কস আমরা পাবো, ঠিক আছে? সো এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকি তাহলে পরেরটা আমরা সবাই করতে পারবো ইনশাল্লাহ। যারা যারা এখনো ফার্স্ট পেপার ক্লাস নিব বাবা, ফার্স্ট পেপার ক্লাস নিব, ফার্স্ট পেপার ক্লাস নিব না আমি এটা বলিনি বাবা, ফার্স্ট পেপার ক্লাস নিব, ঠিক আছে? ফার্স্ট পেপার ক্লাস নিব। সবাই বুঝতে পারছি? সবাই বুঝতে পারলে একটু লাভ রিয়েক্ট দেই, তাহলে পরেরটা চলে যাই। তাহলে এইটাকে কোনোভাবেই গুরুত্বহীন ভাবলে হবে না। এই সিম্পল একটা জিনিস পারার কারণে আমাকে 5 মার্কস দেওয়া হচ্ছে ভাইরে। এই 5 মার্ক অনেক গুরুত্বপূর্ণ। 1 মার্ক কত গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের তো আর ভগ্নাংশে নাম্বার আসে না বা পয়েন্টে নাম্বার আসে না, খুব কম, খুবই রেয়ার। অনেকে শুনি রাইটিং এ দেয় 7.5, বাট এই অভ্যাসটা এখন আর নাই, এই প্র্যাকটিসটা এখন আর নাই, ঠিক আছে? সো পরেরটায় চলে যাই। শব্দ তোমরা এখানে দেখতে পারো যে আমাদের কোশ্চেনটা দেয়া আছে, চট্টগ্রাম বোর্ডে আছে। চট্টগ্রামের যারা আছো তারা একটু লাভ রিয়েক্ট দাও। চট্টগ্রামের যারা আছো এখন ক্লাস করছো আমাদের সাথে লাইভে, বলেছে ইউজ ক্যাপিটালস এন্ড পাংচুয়েশন মার্কস ওয়্যার নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সটস। খুব সুন্দর, খুবই সুন্দর কথা বলেছে। ইউজ ক্যাপিটালস এন্ড পাংচুয়েশন মার্কস ওয়্যার নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সটস। তার মানে আমাকে বলা হচ্ছে যে পাংচুয়েশন মার্কস ইউজ করতে এন্ড ক্যাপিটালাইজেশন করতে। তো আমরা তো জানি সেটা আমরা কিভাবে করব, সেটা আমরা সবাই জানি আমাদের কিভাবে করতে হয়। তো আমরা তাহলে একটু দেখে নেই, যে আমরা এটা কিভাবে করতে পারি। ভেরি গুড নাহিদা, আবুজার, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ওভি, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো আমরা এখন এইটা প্র্যাকটিস করি। দেখো মার্কস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মার্কস আমাকে পেতে হবে, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আমাকে মার্কস পেতে হবে। তাহলে এইটার উপরই আমরা চাইলে করতে পারি। তাহলে দেখি এখানে একটা ডায়ালগ আছে। আমি তোমাদেরকে সবসময় বলেছিলাম যে পাংচুয়েশন মার্ক তোমাদের ক্ষেত্রে অনেক বোর্ডেই ডায়ালগ সিস্টেমে আসতে পারে। কি সিস্টেমে আসতে পারে? ডায়ালগ সিস্টেমে আসতে পারে। সো ডায়ালগ সিস্টেমে যদি আমার কোশ্চেন আসে, আমাকে বুঝেই উত্তর দিতে হবে, আমাকে সেইভাবে প্রিপেয়ার করেই নিজেকে তারপর উত্তর দিতে হবে। তাহলে চলো আমরা দেখি যেটা কিভাবে উত্তর করা যায়। এখানে ফাদার অ্যান্ড সন, তাদের ফাদার অ্যান্ড সন এই দুইজনের কি আছে? ডায়ালগ আছে। সো দেখি, ডিড ইউ, তাহলে বুঝতে পারছো টু ডু ভার্বের V2 ডিড দিয়ে শুরু হয়েছে। ডিড ইউ কিপ আ ডায়েরি ডিউরিং দ্য লিবারেশন ওয়ার? বাবাকে সন জিজ্ঞেস করছে। সো এই যে আস্ক করছে এটা ইন্টারোগেটিভ না, আমরা কি করব? উই উইল পুট interrogative mark and interrogative mark into this line. Okay, yes I did. তাহলে খেয়াল করো, yes I did এখানে ফুল স্টপ দেয়া আছে, ভালো কথা, বাট হ্যাঁ আমি করেছিলাম, হ্যাঁ এখানে একটা পজ হওয়ার কথা ছিল। আমরা বলেছিলাম যে এই ইয়েস নো গুলো সাধারণত অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কি হিসেবে ব্যবহৃত হয়? অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সো এদের পরে সাধারণত একটা ছোট্ট
ছোট্ট পজ দিতে হয়। এই ছোট্ট পজ দেওয়ার জন্য আমরা এই পাংচুয়েশন মার্ক কমা ইউজ করে থাকি। এরপরে বলছে সান ক্যান আই হ্যাভ আ লুক অ্যাট ইট, আমি কি এটা একটু দেখতে পারি? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে আমি কি এটা একটু দেখতে পারি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান মোডাল ভার্ব দিয়ে শুরু হয়েছে। সো এই মোডাল ভার্বের শুরুতে সি আমাদের ক্যাপিটাল লেটার আছে, অ্যাবসলিউটলি রাইট। আই বড় হাতের আছে, হ্যাভ এ লুক অ্যাট ইট কোশ্চেন মার্ক আছে। তাহলে এই লাইনে আমাদের প্রবলেম নেই। আচ্ছা, যেখানে প্রবলেম নেই সেখানে আমি আছে মার্কিং না করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আমাদের কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, আমরা কোথায় কোথায় এটা সলভ করছি, রাইট? ওকে, তারপরে দেখো ফাদার আই এম অ্যাফ্রেইড আই হ্যাভ লস্ট ইট। এখন আমি অত সহজে আই হ্যাভ পড়ে ফেললাম, কিন্তু আমাকে বলো তো আই ভিই এটাকে তুমি আই হ্যাভ কি সহজে পড়বা? তোমার কাছে তো মনে হতে পারে আই ভিই এটা জানি কি আই হ্যাভ এরকম টাইপের কিছু, তাই না? সো আলটিমেটলি আমরা ফ্লোতে অনেক কিছু পড়তে পারি, কিন্তু ফ্লোটা যখন থাকে না তখন কি আমরা বুঝি? সো এখানে আই এম অ্যাফ্রেইড, খেয়াল করো আবার বলছি আই এম অ্যাফ্রেইড, এখানে এই যে এটা আম অ্যাফ্রেইড এটা হচ্ছে কন্ট্রাকশন মার্ক। কি মার্ক? কন্ট্রাকশন। সো এই ক্ষেত্রে আমরা কি লিখেছি? আই এম, এভাবে এইটার জন্য। সো একইভাবে এইখানে আমাদেরকে একটা কি দিতে হবে? কন্ট্রাকশন দিতে হবে, অর্থাৎ এটা এরকম হবে আই হ্যাভ লস্ট ইট। এখন অনেকে আমাকে বলে যে ভাইয়া কন্ট্রাকশন মার্ক না দিয়ে আমরা যদি পুরোটা লিখে দিই, অনেকে কি করে জানো? ওরা বলে এইটাকে আর এইরকম বানাবো না, কি করব? আমরা নিজেরাই এটাকে লিখে দিব। এখন একটা জিনিস হচ্ছে কি জানো, একটা জিনিস হচ্ছে যে আলটিমেটলি তোমাকে বুঝতে হবে এখানে শুধুমাত্র তোমাকে ক্যাপিটালাইজেশন আর পাংচুয়েশন সঠিক মার্কটা বসানোর জন্য বলা হয়েছে। এখানে বলা হয় নাই যে একটা ওয়ার্ডের চেঞ্জ তুমি করতে পারবা। যদি তারা বলতো তাহলে তুমি করতে পারতা, বাট যেহেতু তারা বলেনি তাহলে কিন্তু এখানে তুমি কোনো প্রকার কি করতে পারবা না, চেঞ্জ করতে পারবা না। অনেকেরই এই ভুলটা হয়, তোমারও হয়তো আছে, শুধরে নাও। যারা রেকর্ডেড ক্লাসটা দেখবা তাদের কাছে অনুরোধ থাকবে শুধরে নিও, জিনিসগুলো বুঝে নিও। অর্থাৎ তুমি যখন পরীক্ষার হলে যাচ্ছ কনসেন্ট্রেশন যেন তোমার একদম থাকে সেই লেভেলে। তারপরে কোশ্চেনটা দেখো বা লাইনটা, ক্যান ইউ রিমেম্বার এনিথিং অ্যাবাউট ইট? বুঝতেই পারছো মোডাল ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে তো আর ফুল স্টপ হয় না, হবে হচ্ছে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক। ফাদার বলছে ইয়েস কমা, দেখতে পারছো যে তাহলে এই যে উপরে ইয়েস এর পর কমা দিয়েছিলাম আমরা কিন্তু সার্টেনলি বুঝে শুনেই দিয়েছি। So yes, I remember one event. There were lots of sounds and bangs outside one night. তাহলে আমার একটা ইভেন্টের কথা মনে আছে। এখন বুঝতে হবে যে আমি তো টানা পড়ে গেলাম, ফ্লোতে পড়ে গেলাম, কিন্তু এইখানে দেখো তো আই রিমেম্বার ওয়ান ইভেন্ট দেয়ার, এই দেয়ারটা কি কোনোভাবে কোনো প্রকার রিলেটিভ প্রোনাউন কিনা? একদমই না, এটা কিন্তু কোনো রিলেটিভ প্রোনাউন না। তাহলে যদি ভাইয়া এটা রিলেটিভ প্রোনাউন না হয় তাহলে আমরা কিভাবে এইখানে এই পুরো জিনিসটাকে পড়ে ফেলতে পারি? এই পুরো জিনিসটাকে আমরা সরি এই পুরো জিনিসটাকে কি আমরা পড়ে ফেলতে পারি? তাহলে এই ছোট ছোট জিনিস মাথায় রাখতে হবে। তাছাড়া ভাইয়া তোমাদেরকে পড়াইছিলাম যারা রাইট ফর্ম অফ ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ স্পেশাল ওয়ার্ডস এর ভাইয়ার ক্লাসগুলো করনি, আবারও বলছি ক্লাসগুলো করে নিও, তোমাদের জন্য বেটার হবে। সো আমার একটা ইভেন্টের কথা মনে আছে, আমি এখানে ফুল স্টপ দিয়ে দিতে পারি। এন্ড দেন আমি এটাকে কি করতে পারি? এই টিটাকে আমি THER মানে ক্যাপিটাল লেটারে লিখতে পারি। দেয়ার ওয়্যার লটস অফ সাউন্ডস। এইটার মেকানিজমটাও তোমাদেরকে বলেছিলাম যে ইন্ট্রোডাক্টরি দেয়ার এর পরে প্লুরাল ভার্ব ওয়ার বা আর বসবে নাকি সিঙ্গুলার ভার্ব ইজ বা ওয়াজ বসবে অ্যাকর্ডিং টু টেন্স, সেটা নির্ভর করে এই নাউনের উপর বা নাউন ফ্রেজের উপর। তাহলে বলেছিলাম যে দেয়ার ইজ আ স্কুল অথবা দেয়ার ওয়াজ আ স্কুল হয়। কেন? এই স্কুল দিয়ে সিঙ্গুলার একটা জিনিসকে বোঝায়। কিন্তু যদি আমি লিখি যে দেয়ার ড্যাশ টু স্কুলস, তাহলে এটা প্লুরাল জিনিসকে বোঝাচ্ছে, তাই আমরা আর অথবা ওয়্যার ইউজ করি। এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো তোমার রাইটিংটাকে ফিনান্স দিবে, আই মিন এই রাইটিং গুলোকে কভার আপ করবে যদি তুমি সিরিয়াসলি তোমার রাইটিংটাকে ডেভেলপ করতে চাও, ইফ ইউ রিয়েলি ওয়ান্ট।
সো এই হচ্ছে কথা। সো আমরা বুঝতে পারলাম, ইয়েস আই রিমেম্বার ওয়ান ইভেন্ট ফুল স্টপ, দেয়ার বড় হাতের টি হবে, where lots of sounds and bangs outside one night. You wanted to look out, but we did not let you. You wanted to look out, but we did not let you. তুমি দেখতে চেয়েছিলে, বাট আমি তোমাকে দেখতে দেইনি। তাহলে কি সুন্দর একটা কথা, যে বাচ্চাটা হয়তো ছোট ছিল, সে দেখতে চেয়েছিল, বাবা এত শব্দ হয় কেন, কি হচ্ছে বাইরে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি, ওই বাচ্চাটাও মনে রাখেনি অ্যাকচুয়ালি যে কবে হয়েছিল, ইভেন আই couldn't remember, এরকম একটা প্রসেস। সো সান বলতেছে ওয়াই, কেন, সো ওয়াই আছে, জাস্ট পুট অ্যান ইন্টারোগেটিভ মার্ক। ভাইয়া ওয়াই এর পরে তো আর নেই, কিছু নেই, জাস্ট ওয়াই থাকলে ইন্টারোগেটিভ চিহ্ন দিব? অবভিয়াসলি, অবশ্যই আমাদেরকে দিতে হবে, না দিলে ভুল হয়ে যাবে। আমাদের পরের যেই অংশটা, বিকজ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, কারণ এটা ছিল খুবই মারাত্মক, এটা ছিল খুবই মারাত্মক। You were only 4 years old then. তুমি মাত্র 4 বছর বয়সী ছিলে। তাহলে বিকজ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, এখানে কি আমার বিকজ এর পর কমা দেওয়ার দরকার আছে? একদমই না। অনেকে আননেসেসারি বিকজ এর পর কমা দেয়, অনেকেই দেয় যে বিকজ, কারণ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস, দরকার নেই। বিকজ ইট ওয়াজ ভেরি ডেঞ্জারাস একটা ফুল সেন্টেন্স, এখানে আলাদা করে পজ দেওয়ার কোনো দরকার নেই। You were only 4 years old then, এখন এই সেন্টেন্সটা তো শেষ হয়েছে, আর এখানে আমি কোনো প্রকার কি পাচ্ছি না, ফুল স্টপ পাচ্ছি না, তাহলে নতুন করে একটা কি দিতে হবে, ফুল স্টপ দিতে হবে, রাইট? I can't remember anything, আমি কোনো কিছুই মনে রাখতে পারছি না। It's natural, তাহলে আবারও এখানে একটা ভুল আছে, আমি পড়ে ফেলেছি it's natural। আমি তোমাদেরকে বলেছি যে what is the difference between it's versus it's, আমি বলেছিলাম এটা মানে হচ্ছে, আচ্ছা একটু দাঁড়াও ঠিক করে দেই, এটা মানে হচ্ছে যে তোমাদের ইট ইজ, এটা মানে কি, এটা মানে হচ্ছে ইট ইজ। অন্যদিকে এই ইটস দিয়ে আমরা পজেশন বোঝাই, কি বোঝাই, পজেশন বোঝাই। অনেক ক্লাসে এটা বলেছি, আর আই হোপ তোমরা এটা পারো, ঠিক আছে, ওকে। দেন এখানে আমরা অবশ্যই ইট ইজ ন্যাচারাল, সো এখানে কি করব, এইটা দিব, কিন্তু কখনোই ইট ইজ ন্যাচারাল এইভাবে লিখে দিয়ে আসবো না পরীক্ষায়, কারণ পরীক্ষায় যদি আমি এভাবে ভেঙে ভেঙে নিজের মতো লিখে দিয়ে আসি, তাহলে আমাকে মার্কস দেওয়া হবে না, আমাকে অবভিয়াসলি এরকম একটা কন্ট্রাকশন মার্ক দিয়ে এটার অ্যান্সারটা সেরে ফেলতে হবে। নো ওয়ান ক্যান রিমেম্বার অল ফ্রম আর্লি চাইল্ডহুড, অর্থাৎ কেউই তার খুব আগের বা আর্লি চাইল্ডহুডের শৈশবকালের কথা মনে রাখতে পারে না, নো ওয়ান, সিম্পলি নো ওয়ান। তাহলে এইভাবে করে আমাদেরকে পাংচুয়েশন মার্কস গুলোকে বের করতে হবে, এবং সঠিকভাবে বের করতে পারলেই আমরা সঠিক মানে আমাদের যে কাঙ্ক্ষিত উত্তরটা সেটা আমি দিয়ে দিলে আমাকে মার্কস দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সো আমরা এখন যেটা করব, আমাদের ফার্স্ট পেপারে উইথ ক্লুজ উইদাউট ক্লুজ আসে, তাই না? আমাদের এখনের এজেন্ডাটা হচ্ছে উইদাউট ক্লুজ। আমরা কি উইদাউট ক্লুজ পারি কিনা আমাদের আজকের ক্লাস আমরা একটু দেখবো, কারণ আমি বহু আগে তোমাদেরকে পড়িয়েছিলাম কিন্তু তোমরা অনেকে পড়োনি। হ্যাঁ, ইটস ন্যাচারাল, ভেরি গুড, থ্যাংক ইউ। মাহবুবা সিদ্দিকা, ইমতিয়াজ জামিল জয়, জান্নাতুল ফেরদৌস, নাহিদা। স্যার বিকজ এর পর কমা দিলে কি ভুল হবে? অভ্যাস হয়ে গেছে যে, এই অভ্যাসটাই বদলাতে হবে, যে এই অভ্যাসটাই বদলাতে হবে। সুরঞ্জন, বিকজ এর পর কমা দিতে হয় না, এটা একটা ভুল ধারণা যে বিকজ এর পর কমা দিতেই হয়, সিন্সের পরে কমা দিতে হয়, সিন্সের একটা অংশ একটা ক্লজ লেখার পরে কমা দিতে হয়। সো কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে, বিকজ দিয়ে এখানে কোনো ক্লজ বানাচ্ছি না, সো এখানে কমা আসবেও না। বিকজ এর পরে স্পেশালি কখনোই কমা দিতে হয় না। বিকজ আই ওয়াজ ইল, আমি কি এখন এইভাবে লিখবো যে বিকজ কমা আই ওয়াজ ইল? এটা ভুল ফরম্যাট, আমি এই কমা দিতে পারি না, তাহলে আমাকে এই ফরম্যাটে লিখলে এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। আমাকে লিখতে হবে বিকজ আই ওয়াজ ইল, একদম সিম্পল সেন্টেন্সে, প্লেন। আই হোপ ইউ পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড। ওকে, সো বুঝতে পারলে আশা করি তোমরা কাজে লাগাবা, এবং প্র্যাকটিস করার সময় বুঝে বুঝে এইভাবেই পড়বা, কারণ যখন তুমি বুঝে পড়বা তখন তোমার পড়াশোনা অনেক দূর এগিয়ে যাবে, যখন তুমি না বুঝে পড়বা তখন তোমার পড়াশোনা অনেক পিছিয়ে যাবে। ওকে, ওকে ডান, ওকে ডান। চলো আমরা একটু দেখি যে এটা একটা বোর্ড কোশ্চেনে আসছে, বাট
তাড়াহুড়ায় ভাইয়া হচ্ছে বোর্ড কোশ্চেনটা অ্যাড করতে পারিনি, এন্ড আই এম রিয়েলি সরি ফর দ্যাট। চলো, বুকস আর ম্যানস বেস্ট ড্যাশ ইন লাইফ, একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। এই ক্লাসগুলো যারা করনি, আমার এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর ক্লাসগুলো যারা করনি, প্লিজ করে নাও। বিকজ যদি করো তাহলে তোমার এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এগুলো তোমার অনেক অনেক ইজি হবে, অনেক ইজি হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, এইভাবেই তো আমরা বলি সুইটেবল ওয়ার্ডস। এগুলো হচ্ছে উইদাউট ক্লুজ, এটা একটা বোর্ড কোশ্চেন। এবং এখানে তোমার 10 নাম্বার থাকবে। যারা যারা বন্ধুদের ডাকতেছো, মেনশন দিতেছো, তাদেরকে অনুরোধ করব ক্লাসে মনোযোগ দাও, কিছু শিখে যাবা, কিছু শিখে যাবা, ক্লাসে মনোযোগ দাও, কিছু শিখে যাবা। আর না হয়তো ভাইয়া অনেক কষ্ট হয়ে যাবে তোমাদের, অনেক অনেক কষ্ট হয়ে যাবে। সো প্লিজ কিছু কিছু মানে কি করো, একটু গুরুত্ব দাও। ওকে বাবা, ওকে ডান। তাহলে আমি বিশ্বাস করি তোমরা গুরুত্ব দিচ্ছ এবং দিবে। তাহলে খেয়াল করো ভাইয়া যেটা বলছিলাম, বুকস আর ম্যানস বেস্ট ড্যাশ ইন লাইফ, সবাই অ্যান্সার দিয়েছো। বেস্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আরো প্রিসাইসলি বললে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভের কি ফর্ম? সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। তাহলে বুকস আর ম্যানস বেস্ট, আমি বললাম কম্পেনিয়ন্স, কম্পেনিয়ন্স, তোমরা বললা ফ্রেন্ডস, দুইটাই সঠিক উত্তর। তাই কিভাবে, কেন ফ্রেন্ডস হলো, প্লুরাল হলো, এই ব্যাখ্যাটা জেনে নাও। এই প্লুরাল হওয়ার মূল কারণ হচ্ছে বুকস মানে বইগুলো, বইরা, বইরা তো বলতে পারি না, কারণ বই তো আর মানুষ না। সো বইগুলো বা বই, বইয়ের যে প্লুরাল ফর্ম সেটা। ইউ মে হ্যাভ মেনি গুড ফ্রেন্ডস, তোমাদের হয়তো অনেক ভালো ভালো বন্ধু থাকতে পারে, বাট ইউ ডু নট ড্যাশ দেম। আচ্ছা, একটা জিনিস তো বুঝতে পারছি যে আমি তোমাদেরকে বলেছি এই যে আমার সাবজেক্ট, এই যে আমার টু ডু ভার্ব, এই যে আমার কি ভার্ব, টু ডু ভার্ব, মনে আছে বারবার যখন পড়াইছি যে টু ডু ভার্ব কিভাবে হয়? লেকচার শিট গুলো দেখো, লেকচার শিট গুলোতে আছে সবই, V1 V2 V3। যখন আমরা জানি যে ডু ডাজ হয়, আমরা জানি যে V2 তে ডিড হয়, V3 তে ডান হয়। আমি তোমাদেরকে বলেছিলাম যে ডু ডাজ ডিড এদের পরে ভার্বের বেস ফর্ম হয়। কি ফর্ম হয়? বেস ফর্ম। তাহলে আমাকে অর্থটা বুঝতে হবে, অর্থটা বুঝে বুঝে সেই অনুযায়ী শব্দ বের করতে হবে। বাট ইউ ডু নট ড্যাশ দেম হোয়েন ইউ ড্যাশ দেম, তার মানে তোমার অনেক ভালো বন্ধু থাকতে পারে, কিন্তু খুব নর্মাল একটা কথা, তুমি হয়তো তাদেরকে নাও পেতে পারো যখন তোমার তাদেরকে দরকার হতে পারে। তাহলে নাও পেতে পারো, তুমি খুঁজে নাও পেতে পারো, খোঁজা মানে হচ্ছে ফাইন্ড, এবং এই ফাইন্ডই হবে এখানে, কারণ এই ফাইন্ড হচ্ছে বেস ফর্ম। কি ফর্ম? বেস ফর্ম। সো ইউ ডু নট ফাইন্ড দেম হোয়েন ইউ ড্যাশ দেম, হোয়েন ইউ নিড দেম, যখন তোমার দরকার। এ নিয়ে আমরা একটা স্টোরি লিখি, আমাদের পরীক্ষায় আসে, আ ফ্রেন্ড ইন নিড, a friend indeed, right? A friend in need is a friend indeed, প্রকৃতপক্ষে সেই বন্ধু। They may not always dash to you, এখন বোঝার চেষ্টা করো কার কথা বলা হয়েছে। They may not always dash to you with sympathy, তার মানে তারা হয়তো, মানে বুকসদের কথা বলা হয়েছে। দে, বুকস, দে, বুঝো বুঝো বুঝো। পরীক্ষার হলে আর মুখস্থ করে যাওয়ার দরকার নেই, প্র্যাকটিস করে বাসায় যাবা। তোমার যদি সিন প্যাসেজ গুলো ভালো করে পড়া থাকে, যেটা এক্সিলেন্টলি পড়াচ্ছেন তোমাদের সবার প্রিয় প্রভা আপু, আর ভাইয়াও পড়াইছিলাম, এন্ড ভাইয়া আরো পড়াবো। সো তোমরা এগুলো পারবা, রাইট? এগুলো তোমরা পারবা। সো ভয় পাওয়ার কোনো কারণই নেই, ভয় পাওয়ার কোনো কারণই নেই। তাহলে দে মে নট অলওয়েজ, অলওয়েজ হচ্ছে একটা অ্যাডভার্ব, মে হচ্ছে একটা মোডাল ভার্ব। ভাইয়া বহুবার এই সূত্র পড়াইছি যে মোডাল ভার্ব, মোডাল ভার্ব হচ্ছে কি অ্যাকচুয়ালি একটা হেল্পিং ভার্ব। সো হেল্পিং ভার্ব এখানে লিখবো প্রিসাইসলি। এই যে দেখো একটা সেন্টেন্সে পার্টস অফ স্পিচের পজিশন শিখে নাও, বারবার শেখাচ্ছি, শিখে নাও, কাজে লাগবে। পার্টস অফ স্পিচের পজিশন তোমাকে হেল্প করতে পারে বোঝার জন্য কি উত্তর লিখবো। সো মোডাল ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব, অ্যাডভার্ব প্লাস মেইন ভার্ব। তাহলে এখানেও তাই হয়েছে, দে মে নট অলওয়েজ ড্যাশ টু ইউ উইথ সিম্প্যাথি, তার মানে তোমাদের কাছে আসবে না, সে হয়তো তোমার সামনে প্রত্যাপন করবে না, তোমার সামনে এসে দাঁড়াবে না, তার মানে কাম আমরা দিতে পারি।
দে মে নট অলওয়েজ কাম টু ইউ উইথ সিম্প্যাথি। আর কি ওয়ার্ড হতে পারে ভাইয়া? দে মে নট অলওয়েজ স্ট্যান্ড টু ইউ, কিন্তু স্ট্যান্ডের সাথে উইথ হয়। দেখো কিছু জিনিস বুঝো, স্ট্যান্ড উইথ আমরা বলি না, হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ, বলো তো আমাকে, একটু কমেন্টে জানাও, আমি একটু কমেন্টস গুলো দেখবো। হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ এগুলো তোমরা বলো না, তোমরা এগুলো দেখো না, ট্রেন্ড হয় না? সেম ওয়েতে এখানে যদি টু না থেকে উইথ থাকতো তাহলে কিন্তু তুমি স্ট্যান্ড ইউজ করতে। দেখো শেখো, শেখো, আমি আবার বলছি শেখো, এই শেখাটাই কাজে লাগবে। স্ট্যান্ড উইথ হতো, মানে উইথ থাকলে এখানে স্ট্যান্ড দিতাম, ঠিক আছে? ওকে, ওয়ান অর টু মে, একজন বলছে ভাইয়া গেট হবে না, না গেটটা এখানে এত অ্যাপ্রোপ্রিয়েট হয় না, গেট দিবা না, ঠিক আছে, গেট দিবা না। আর আলটিমেটলি এই কামটা কিন্তু এখানে আবারও বলতে হবে মেইন ভার্ব। ওয়ান অর টু মে ড্যাশ, এখন আবারও বলতেছি মে আছে, মে মোডাল ভার্ব, মোডাল ভার্বের পরে যেই ভার্বটা বসে সেটাকে বেস ফর্ম অফ দ্য ভার্ব বলে। তার মানে আমাদেরকে এখন বেস ফর্ম অফ দ্য ভার্ব বসাতে হবে। সো ওয়ান অর টু মে কাম ফলস অ্যান্ড ডু ইউ মাচ হার্ম, অর্থাৎ কেউ কেউ এমন হতে পারে। আচ্ছা ভালো কথা, এইখানে বুকস এর সাথে সাথে কিন্তু আমাদের ফ্রেন্ডসদের কথাটাও বলা হয়েছিল, দে মে নট অলওয়েজ কাম টু ইউ উইথ সিম্প্যাথি, বা বুকস এর ব্যাপারটা হচ্ছে এরকম। সো আলটিমেটলি ওয়ান অর টু মে কাম ফলস অ্যান্ড ডু ইউ মাচ হার্ম, তোমাকে ক্ষতি করে ফেলতে পারে। এটা একটা মোটামুটি ট্রেডিশনাল লাইন। এই লাইনটা আমরা প্রায় সময় শুনি যে কেউ হয়তো তোমার সাথে আসবে, বাট সে নিজেকে মিথ্যা পরিচয় দিয়ে তোমার সাথে বন্ধুত্ব করেছে এবং পরবর্তীতে তোমার ক্ষতিও করতে পারে। এই মাছ হচ্ছে আমাদের একটা ডিটারমিনার, প্রচুর ব্যাখ্যা করেছি ডিটারমিনার সম্পর্কে, যে যে শব্দগুলো নাউনের আগে বসে, নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করে, নাউনকে প্রিমডিফাই করে এবং নাউনের কোয়ান্টিটিকে নির্দেশ করে। তার মানে তোমাকে মাছ হার্ম মানে বেশ ক্ষতি করতে পারে, এই হার্মটা হচ্ছে কি আসলে নাউন। তাহলে হার্মফুল কি আমি যদি বলি, পরীক্ষা এইভাবেই আসবে, হোক সেটা এইচএসসি তে, হোক সেটা ভার্সিটিতে, হার্মফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? বাট বুকস আর অলওয়েজ রেডি টু বি ইয়োর ড্যাশ। তাহলে একটু দেখো, বুকস আর অলওয়েজ রেডি টু বি ইয়োর সাইড, তোমার পক্ষেই থাকবে। এই সাইড হচ্ছে তোমার নাউন। এই যে ইয়োর, এটাকে বলা হয় পজেসিভ প্রোনাউন। কোথা থেকে আসছে? প্রোনাউনের ক্লাসিফিকেশন আছে, পার্সোনাল প্রোনাউনে একটা পজেসিভ প্রোনাউন বলে কথা থাকে, তো সেই ক্ষেত্রে আমরা সেটা পেয়েছি, ঠিক আছে? সাম বুকস, এই যে খেয়াল করো, এই যে সামটা এটাও একটা ডিটারমিনার, এবং বেশিরভাগ ক্ষেত্রেই, অনেক ক্ষেত্রে আমরা দেখি এরকম সাম, ফিউ এগুলোর পরে প্লুরাল নাউন বসে। সো সাম বুকস উইল ড্যাশ ইউ লাভ, তাহলে উইল আছে এখানে, এই উইলটা হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি ভার্ব একরকম, বা একটা মোডাল ভার্ব। উইলটাকে আমরা কি বলতে পারি? একটা মোডাল ভার্ব বলতে পারি, আমরা একটা মোডাল ভার্ব বলতে পারি। তাহলে সাম বুকস উইল ড্যাশ ইউ লাভ, উইল মেক ইউ লাভ, তোমাকে হাসাবে, উইল মেক ইউ লাভ। সাম আদার্স উইল গিভ ইউ মাচ ড্যাশ, তার মানে কিছু বই তোমাকে হাসাবে, আর কিছু বই তোমাকে, এই যে মাছ আছে আবার একটা নাউন বসাবো, আনন্দ দিবে, হ্যাপিনেস বলতে পারো, মাছ হ্যাপিনেস বলতে পারো, আবার প্লেজারও বলতে পারো। জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে যে আমার এখানে নাউন বসবে। এখানে কি তাহলে হ্যাপি বসাতে পারবো? হ্যাপি দিলে কি উত্তর হবে? একদম না, হ্যাপি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো কিভাবে প্রত্যেকটা ওয়ার্ড আমাদেরকে ডিকটেট করছে, কিভাবে এক একটা ওয়ার্ড বুঝে বুঝে পড়লে আমরা সহজে এগুলো উত্তর করতে পারবো। অ্যাগেইন সাম বুকস উইল ব্রিং নিউ নলেজ এন্ড আইডিয়াস, কিছু আলাদা বই থাকবে যে বইগুলো তোমাকে কিছু নতুন আইডিয়া দিবে, নলেজ দিবে। দে আর ইয়োর ড্যাশ ফ্রেন্ডস, তাহলে এখন বলো তো যেটা পড়ে আসছিলাম, দে আর ইয়োর হোয়াট ফ্রেন্ডস? দে আর ইয়োর রিয়েল ফ্রেন্ডস। এখন ভাই রিয়েল হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। রিয়েল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমরা একটা সূত্র পড়েছিলাম, সেই সূত্র অনুসারে আমরা জানি যে রিয়েলের সাথে যদি আমরা কি করি, এলওয়াই যোগ করি, আমরা যদি রিয়েলের সাথে কি করি, এই রিয়েলের সাথে এলওয়াই যোগ করি, তাহলে রিয়েলি হয়। কি হয়? রিয়েলি হয়। এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। এবং সূত্রটা খুব ইজি ছিল, সেটা ছিল যে
adjective plus ly will make an adverb. সেম উপায়ে এটাও পড়াইছিলাম তোমাদেরকে যে noun plus ly will make an adjective. তাহলে সেই ক্ষেত্রে cost plus ly will be costly. Friend মানে বন্ধু, friend plus ly will be friendly. এইভাবে আমাদের একটু মাথায় রাখতে হবে। মারজান, তুমি কি কিছু বলতে চাচ্ছ? আচ্ছা, কিছু বলতে চাচ্ছ না, ডান। তাহলে এইভাবে করে আমরা কিন্তু এই আগের অ্যান্সারটা পেয়ে গেলাম। আগের অ্যান্সারটা কি হতো, যে আমাদের আগের অ্যান্সারটা হচ্ছে দে আর ইয়োর রিয়েল ফ্রেন্ডস। কিভাবে, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তোমাদের পুরো এইচএসসি জুড়ে, অ্যাডমিশন জুড়ে এই রুলসটা সারা জীবন মনে রাখতে হবে। সেটা কি, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। মডিফায়ার্স পড়াইছিলাম না, তখনও বলছিলাম। তো এই হচ্ছে সেই নাউন, এই হচ্ছে সেই কি নাউন। ঠিক আছে, সো বুঝে বুঝে পড়লে কোনো টেনশন নেই। বুঝতে পারছো? বলো দেখি কার কি কোশ্চেন আসে। ব্যাপারটা হচ্ছে বুঝতে পারলে একটু লাভ রিয়েক্ট দাও, একটু কেয়ার দাও যে হ্যাঁ বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। না বুঝতে পারলে সেটা বলো। অনেকেই দিচ্ছে, শেরিন আক্তার, ইমতিয়াজ, জামিল, ইফতা, ঠিক আছে, ভেরি গুড, নাইস অ্যান্সার। আচ্ছা, একজন বলতেছে বেস্ট ফ্রেন্ডস, তাফিম বলতেছে রেশনাল ফ্রেন্ডস। বেসিকলি জিনিসটা হচ্ছে কি, যে আলটিমেটলি রেশনালও দেওয়া যায়, বেস্টও দেওয়া যায়। রেশনাল দেওয়া যায়, বেস্টটা ইউজ করিও না, কারণ বেস্ট অলরেডি আমরা ইউজ করেছি বা ইউজ তারা করেছে, সো আমি বেস্ট বলবো না। হ্যাঁ, একটু হার্ড তো আছেই, আমি তো বলতেছি না যে হার্ড না। বেস্টটা তোমরা দিও না, বেস্টটা একটা বার আছে, তাই বেস্টটা না দিয়ে তোমরা যদি এখানে এটা দাও, ক্যান উই ইউজ বেস্ট, বেস্টটা দিও না ভাইয়া, রিয়েল দাও। আই উড বি গ্লাড যদি তোমরা রিয়েল দিতে পারো। ঠিক আছে, রিয়েলটাই রিয়েল অ্যান্সার হবে। ঠিক আছে, একটু হার্ড এই জন্যই বলেছি, তোমরা যদি আমার ক্লাসটা আগে না করে থাকো, কাইন্ডলি ভাইয়ার ক্লাসটা করিও। যারা আমার ক্লাস আগে করেছে তাদেরকে জিজ্ঞেস করতে পারো তারা হার্ড নাকি বুঝতে পারছে। আশা করি এখানেও কমেন্ট বক্সে তারা বলবে অ্যাটলিস্ট যে তারা বুঝতে পারছে কিনা, বা তাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিসে দম আসছে কিনা, রিদম আসছে কিনা, হ্যাঁ হেল্প হয়েছে কিনা, আই গেস। ঠিক আছে, তো যারা এই ক্লাসটা এখনো লাইভ করছো তাদেরকে স্যালিউট, এন্ড যারা করতেছো না, আই উইল ট্রাই টু টেল ইউ গাইজ দ্যাট তোমরা রেকর্ডেড ক্লাসটা করিও, অনেক বেশি কাজে লাগবে, ইফেক্টিভ হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে ওকে, ডান। আচ্ছা, রেশনাল মানে যৌক্তিক, রেশনাল মানে যৌক্তিক। সো এখানে যৌক্তিক অর্থটা থেকে রিয়েল বা বেস্ট বেশি খাপ খায়, কিন্তু বেস্টটা না ইউজ করে রিয়েলটা করলে বেটার হয়, দ্যাট ইজ ইট। তার মানে যে বেস্ট করলে ভুল হয়ে যাবে আমি সেটাও বলছি না, বেস্ট করলে কিন্তু ভুল হবে না বা হচ্ছে না। ঠিক আছে, ওকে, ডান। তাহলে আমাদের পরেরটা আছে, এটাও আমাদের উইদাউট ক্লুজ, চলো আমরা দেখি পারি কিনা। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, উই অল নো দ্যাট, বাট হ্যাজ এ ড্যাশ পপুলেশন। বাংলাদেশ হচ্ছে একটা ছোট দেশ, কিন্তু এর আছে একটা বৃহৎ বৃহৎ মানে জনগোষ্ঠী। এখন অনেকে যেটা দিয়েছ লার্জ পপুলেশন, আমি এই ক্ষেত্রে একটু বলি, ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি এখানে লার্জ তোমরা দিতে পারো, তোমরা লার্জ দিতে পারো, আই উইল অ্যাগ্রি উইথ ইউ, লার্জ তোমরা দিতে পারো, কিন্তু হোয়াট অ্যাবাউট হিউজ, হোয়াট অ্যাবাউট হিউজ, হিউজ বলেও কিন্তু একটা অ্যাডজেক্টিভ আছে। সো আমি তোমাদেরকে বলবো, দেখো আমাদের মাইন্ডসেটটা কি, আমাদের মাইন্ডসেটটা হচ্ছে উই টেন্ড টু গেট অ্যাফ্রেইড, আমরা প্রায় ভয় পেয়ে যাই, ভয়াত্মক একটা অবস্থায় থাকি, কি জানি হবে, এরকম না করলে ওইরকম হবে, ওইরকম না করলে এরকম হবে। দিস ইজ কল ফিয়ার, দিস ইজ কল ফিয়ার দ্যাট উই হ্যাভ ইন আওয়ার মাইন্ড। সো এইটাকে দূর করতে হবে, এন্ড আমাদেরকে ওয়েজ বের করতে হবে। আমি কিভাবে করব, একটা শব্দ আজকে ভাইয়া বলছি, এভাবে চিন্তা করবা, হিউমাঙ্গাস হইতে পারে, একটা শব্দ আছে হিউমাঙ্গাস, তো এখন হিউমাঙ্গাস এটা অনেক বেশি হয়ে যায়। সো অ্যাডভার্বের তো ডিগ্রি আছে, ডিগ্রি অফ কম্পারিজন। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, আমি যদি বলি যে XYZ কারো একজনের নাম, কারো নাম নির্দিষ্ট করে বলবো না, কারণ তাহলে তাকে আমরা বুঝাবো, দ্যাটস ওয়াই আমি সবসময় XYZ বলি, যে XYZ ইজ ওয়ান অফ দা ড্যাশ বয়। তাহলে আমরা কি বললাম, XYZ ইজ ওয়ান অফ দা ড্যাশ বয় ইন দা ক্লাস।
এখন আমি তোমাকে বললাম, আমি তোমাকে অপশন দিলাম হচ্ছে কি দিলাম, আমি বললাম গুড, আমি বললাম বেটার, আমি বললাম বেস্ট। এখন দেখো ফার্স্ট পেপার কেন ভালো লাগে না? ফার্স্ট পেপার এই জন্য ভালো লাগে না বিকজ ইউ পিপল থিঙ্ক যে আমার পড়ার মতো কিছু নেই, দ্যাটস ওয়াই ফার্স্ট পেপার ভালো লাগে না। কিন্তু আমি যদি চিন্তা করি পড়ার অনেক কিছু আছে। ওয়ান অফ দা যদি থাকে, সরি এখানে বয়েস ছিল খেয়াল করিনি, বয়েস হবে, কারণ ওয়ান অফ দা থাকলে প্লুরাল নাউন হয়। তাহলে এক্স ওয়াই জেড ইজ ওয়ান অফ দা, অবভিয়াসলি অ্যান্সার বেস্ট হবে, সবাই দিতে পারছো, এটাও হবে না এটাও হবে না। তার কারণ হচ্ছে কি, এই যে প্যাটার্ন, সেন্টেন্সের প্যাটার্ন। তাহলে ভাইয়া যেই কথাটা বলি, এই যে সেন্টেন্সের প্যাটার্নটা, এটা অনেক গুরুত্বপূর্ণ। পজিশন অফ পার্টস অফ স্পিচ ভেরি ইম্পর্টেন্ট। পজিশন অফ পার্টস অফ স্পিচ যত পারবে তত তত বুঝতে পারবে। মোস্ট পিপল হেয়ার লিভ বিলো দ্য ড্যাশ লাইন। এখন তোমরা সবাই বোঝার চেষ্টা করো, দা হচ্ছে একটা ডিটারমিনার, দা হচ্ছে একটা ডিটারমিনার, আর্টিকেল রূপী ডিটারমিনার। আবারও বলছি, যারা ক্লাস করনি তার আগের ক্লাসগুলো করলেই জানতে পারবা ডিটারমিনার সম্পর্কে আরো হিউজ পার্সপেক্টিভে। সো দায়ের পরে আমরা অবভিয়াসলি নাউন বসাবো। বাবা কি বসাবো? নাউন বসাবো। তাহলে দারিদ্র্যের সীমা ছোটবেলা থেকে পড়ে আসছি, তাহলে পোভার্টি লাইন। অ্যান্সার কি হবে? পোভার্টি লাইন। এখন বুঝতে হবে যে পোভার্টি হচ্ছে নাউন, পোভার্টি হচ্ছে নাউন। অন্যদিকে পুয়ার কি? পুয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। এই জিনিসগুলো আমার মাথায় থাকতে হবে। খুবই সহজ জিনিস, ছোটবেলায় পড়ে আসছি, বাট মেলাতে পারি না। দিস ইজ one thing that you need to change. We are trying our level best. We teachers are trying our level best যে তোমাদেরকে এই জিনিসটা আনি। উইথ ডিউ রেসপেক্ট, তোমাদের যে ক্লাস টিচাররা আছেন, তোমাদের যে আমাদের যে শ্রদ্ধেয় স্যাররা আছেন কলেজে ক্লাস নেয়, তারাও ট্রাই করছে। বাট আমরা কেন জানি স্টুডেন্টরা মানে মনে হচ্ছে আমরা আটকে আছি কোন এক জায়গায়। আটকে থেকো না, বুঝে উত্তর দাও। and cannot therefore dash to educate, দেখো এই যে টু educate, this is called infinitive, but this is infinitive 2 plus verb 1. so cannot therefore what? যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, মোস্ট পিপল হেয়ার লিভ বিলো দা পভার্টি লাইন, বেশিরভাগ মানুষ যেখানে দারিদ্র্যের সীমার নিচে বসবাস করছে, তারা কি, দেখো এই ওয়ার্ডটার বাংলাও আসে না, এই ওয়ার্ডটা ইংলিশে চলে আসে, অ্যাফোর্ড। তাহলে দেখো তোমরা বলতে ভাইয়া এইটা রিলেটিভলি ইজিয়ার বা রিলেটিভলি ইজি, যাই বলি, হ্যাঁ আমিও না করতেছি না, এটা ইজি, কিন্তু এর চেয়েও কঠিন কঠিন প্র্যাকটিস করানো হয়েছে এর আগের ক্লাসে। তবে এটা ইজি হইলো, এটা তো বোর্ড কোশ্চেন আসছে, এটার মার্কস হচ্ছে 10। বোর্ড কোশ্চেন যে করছে তারা নিশ্চয়ই তোমার আমার থেকে অনেক জ্ঞানী, তারা না বুঝে শুনে বোর্ডে এটা দেয়নি, রাইট? সো আলটিমেটলি ইজি হার্ড বলে শেখাটাকে বন্ধ করে রেখো না, শিখতে হবে, না শিখলে হবে না। এই ক্যান নটের পরে আমার ভার্বের বেস ফর্ম বসে। So cannot therefore dash to, তার মানে afford to, affords, afforded কিছুই হবে না, afford হবে। To educate their children, many poor children dash drop out, many poor children dash drop out। এখন একটা জিনিস বুঝতে হবে, many poor children dash drop out, এইখানে এই ড্রপটা হচ্ছে ভার্ব, ড্রপ আউট হচ্ছে গ্রুপ ভার্ব। দুইটা জিনিস বারবার পড়তে বলি, আমাকে জিজ্ঞেস করা ভাইয়া এটা সাজেশন দেন, ওইটা সাজেশন দেন, এইটা বলেন, সেইটা বলেন, কিন্তু ভাইয়া যখন কিছু একটা বলি এটা কেউ মনে রাখে না, মনে রাখার প্রয়োজন বোধ করে না। আর ভাইয়া বলছে কি হয়েছে? তোমাদেরকে আজকে আবার বলতেছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর গ্রুপ ভার্ব, আরেকটা জিনিস ফ্রেজাল ওয়ার্ডস বা ফ্রেজেন ইডিয়মস, এগুলো একটু ভালো করে শিখবা, অনেক কাজে দিবে, অনেক কাজে দিবে। জাস্ট এইটুক বললাম। তাহলে মেনি পোর চিলড্রেন, এখানে ভার্ব আছে না, মডিফায়ার্স এর মতো জিনিসটা চিন্তা করো। এই ভার্বকে কে করে? প্রিমডিফাই অ্যাডভার্ব করে। শিখিয়েছি না? শাহরিয়ার ভাইয়া শিখাইছেন না? প্রভা আপু শিখাইছেন না? সবাই শিখাইছেন। প্রভা আপু শিখাইছেন, শাহরিয়ার ভাইয়া শিখাইছেন, ভাইয়া প্র্যাকটিস করাই দিছি। তাহলে এখন তুমি জানো যে ভার্বকে কি কি করতে পারে? অ্যাডভার্ব প্রিমডিফাই করতে পারে। তাহলে মনে রাখতে হবে বেশিরভাগ পোর চিলড্রেন, মেনি ডিটারমিনার, মেনি হচ্ছে ডিটারমিনার, পুয়ার চিলড্রেন এই যে অ্যাডজেক্টিভ, এই যে হচ্ছে আমার নাউন। তাহলে মেনি পুয়ার চিলড্রেন ড্যাশ ড্রপ আউট, প্রায়, অফেন, অফেন মানে প্রায়, অফেন, OFTEN, often drop out of school after just a few years or simply do not go to dash at all। তার মানে আর স্কুলে যায় না বললেই চলে। এখন তুমি প্রশ্ন করতে পারো, একটু আগে বললেন 2 প্লাস এডুকেট, এডুকেট হচ্ছে ভার্ব যেটার নাউন ফর্ম হচ্ছে এডুকেশন, তাহলে এইখানে তো স্কুল একটা নাউন, আপনি কেন 2 এর পর ভার্ব না লিখে নাউন লিখলেন? তাহলে
এইখানেও বলবো তুমি আমার আগের ক্লাসগুলো করনি বা তোমার কাছে এই বেসিক আইডিয়াটা নাই। সেই বেসিক আইডিয়াটা হচ্ছে প্রেপোজিশনের পরে শুধুমাত্র একটা ক্ষেত্রে ভার্ব বসে, সেটা হচ্ছে টু এর ক্ষেত্রে বেস ফর্মটা বসে আর কি, কিন্তু সবসময় প্রেপোজিশনের পরে নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ বসতেই থাকে। তাহলে তুমি যদি এটা না জানো তাহলে তুমি এমন করতেই পারো, যেমন আমি একটা সিম্পল লাইন লিখি, আই ওয়ান্ট টু গো টু স্কুল। খেয়াল করো এখানে টু গো যেমন আছে টু স্কুল তেমন আছে, তাহলে বুঝতেই পারছো টু এর পরে গো ইউজ করা হয়েছে, টু এর পরে স্কুল আছে, এখানে ভার্বের বেস ফর্ম, এখানে হচ্ছে নাউন ফর্ম। সো থিংস আর সো ইজি when you understand well, and things are so difficult when you do not understand or when you do not try to understand. This is one thing that we need to change, right? আমরা চেঞ্জ করব ইনশাআল্লাহ। আরেকটা কথা, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ এগুলোর অ্যান্সার এগুলোর ভিতরেই থাকে, শুধু আমাদেরকে একটু ক্লু গুলো বের করতে হয়। এগুলোর ভিতরেই থাকে, এই ওয়ার্ডস গুলো হুবহু তো থাকবে না, কিন্তু এগুলোর ভিতরেই ঘোরাফেরা করে, শুধুমাত্র আমাদেরকে চিনতে হয়। ডেসপাইট দিস সিচুয়েশন উই হ্যাভ ফার টু মেনি ড্যাশ। এই সিচুয়েশন ছাড়াও ডেসপাইট কে ইনস্পাইট অফও বলা হয়, কিন্তু ডেসপাইট এর পরে অফ হয় না। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে অনেকবার আসছে এই ঘটনাটা, যে ডেসপাইট এর পরে অফ হয় কিনা, তাহলে ডেসপাইট এর পরে অফ হয় না, ইনস্পাইট অফও বসে এটার পরিবর্তে। তাহলে ডেসপাইট দিস সিচুয়েশন, এই সিচুয়েশনটা ছাড়াও এই যে দিস, এই দিসটা হয়ে গেছে এখন অ্যাডজেক্টিভ। কেন? কারণ এই সিচুয়েশন হচ্ছে নাউন। এটাও আমি তোমাদেরকে শিখিয়েছি কেন, এটা পরীক্ষায় আসতে পারে অ্যাডমিশন টেস্টে। সো যখন এই ধরনের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলোর পরে নাউন বসে তখন এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন গুলো অ্যাডজেক্টিভে পরিণত হয়। কিন্তু আমি যদি বলি দিস ইজ এ হাউস, তাহলে এই ক্ষেত্রে এই যে ইজ হচ্ছে ভার্ব, তার মানে এই দিস কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনই আছে। উই হ্যাভ ফার টু মেনি, একটু বোঝার চেষ্টা করো, এই টু হচ্ছে অ্যাডভার্ব, এই মেনি হচ্ছে ডিটারমিনার। তাহলে অনেক ছাত্রছাত্রীরা আছে, শিক্ষার্থীরা আছে, বাচ্চারা আছে, আমি বাচ্চারা দিব, চিলড্রেন দিব, কারণ চিলড্রেন আমরা অলরেডি ইউজ করেছি। তো ডেসপাইট দিস সিচুয়েশন, এই ঘটনা এই অবস্থা সত্ত্বেও আমাদের আরো অনেক শিশুরা আছে, টু এডুকেট কম্পেয়ার টু দ্য নাম্বার অফ ড্যাশ অ্যাভেইলেবল, টু কম্পেয়ার দ্য নাম্বার অফ ড্যাশ অ্যাভেইলেবল। তার মানে আমাদের অনেক বাচ্চা কাচ্চা আছে, টু কম্পেয়ার দ্য নাম্বার অফ ইনস্টিটিউশনস, বা আমরা স্কুলস কলেজ না বলে ইনস্টিটিউশনস বললে বেটার হয়। কেন জানো? কারণ একে তো আমরা এখানে প্লুরাল ইউজ করব, কেন? কারণ একটা ইনস্টিটিউশন তার বলতে পারি না, বলতে পারি। তাহলে অনেক সময় এই প্রবলেমটা হবে যখন তোমরা ফিল ইন দা গ্যাপস অ্যাক্টিভিটিস করবা উইদাউট ক্লুসে। তোমাদের অনেক সময় মনে হবে যে নাউনটা যে বসাবো, এখানে তো অফ হচ্ছে প্রেপোজিশন, আর একটু আগে পড়ালাম যে অফের পরে কি বসে? নাউন বসে। তাহলে এই ইনস্টিটিউশনস মানে প্রতিষ্ঠানগুলো, এখানে কি ইনস্টিটিউশনস হবে নাকি ইনস্টিটিউশন হবে, এটা আমাদেরকে বুঝতে হবে, রাইট? বুঝে বুঝে তারপরে বলতে হবে। সো নাউনটা প্লুরাল হবে না সিঙ্গুলার হবে, সেন্টেন্সের মুডের উপর নির্ভর করবে, সেন্টেন্সটা কেমন আছে এইটার উপর নির্ভর করবে, ঠিক আছে? বাংলাদেশ নিডস স্কুলস কলেজেস এন্ড ড্যাশ। আচ্ছা, স্কুলস দরকার, কলেজেস দরকার, এন্ড কি দরকার আমাদের, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে শিক্ষার ধাপগুলো কি? স্কুল থেকে শুরু হয়, কলেজে যায়, কলেজের পরে কি থাকে বলতো? ইউনিভার্সিটি। তাহলে দেখো উত্তরটা কি হবে? বাংলাদেশ নিডস স্কুলস কলেজেস এন্ড ইউনিভার্সিটিস, তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে ইউনিভার্সিটিস, ইউনিভার্সিটিস। তোমরা বাচ্চারা অনেক বড় হইছো, কিন্তু ইউনিভার্সিটি বানানটা লিখতে পারলেও একটা জিনিস ভুলে যাও, সেটা কি জানো? তোমরা অনেক সময় ভার্সিটি বানান ভুল করো। তোমরা অনেকে ভার্সিটি বানান লেখো এইভাবে, এইটা ভার্সিটি না, ভার্সিটি বানানটা হচ্ছে VARSITY। আর মনে রাখবা ইউনিভার্সিটির আগে এ বসে, এটা একটা স্পেশাল কেস। ইউনিভার্সিটি, দেন ইউরোপিয়ান, দেন ইউনিক, এগুলোর আগে সবসময় কি বসে? এ বসে, আর্টিকেল, ঠিক আছে? ওয়ান আইড ম্যান, এটাও হয়। 1 টাকা নোট, এগুলো তোমরা সবাই জানো, জাস্ট একটু রিফ্রেশ করিয়ে দিলাম। তাহলে এখানে কিন্তু ইউনিভার্সিটিস হবে। কেন ইউনিভার্সিটিস হবে? স্কুলস আছে, কলেজেস আছে, এগুলো প্লুরালে আছে, টু প্রোভাইড ফর দ্য ইনক্রিজিং নাম্বার অফ ড্যাশ। এখন তুমি বলতেই পারো যে
অফের পরে তো নাউন বসবে, কিন্তু কি নাউন বসবে? ফর দা ইনক্রিজিং নাম্বার, মানে বাড়তি পরিমাণের শিক্ষার্থীদের জন্য। তার মানে অ্যান্সারটা হবে খুবই ইজি, স্টুডেন্টস। কি হবে? স্টুডেন্টস, অবভিয়াসলি প্লুরাল হবে। বাট ওয়িং টু ফিনান্সিয়াল অর ফিনান্সিয়াল, অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল অ্যান্ড রিসোর্স কনস্ট্রেন্টস, তার মানে কারণে, ওয়িং টু, ডিউ টু একই জিনিস। এই দেখো, ওয়িং টুর জায়গায় আমরা ডিউ টু বলতে পারি। শিখতে হবে, এগুলা জানতে হবে। কানেক্টরস পড়তে হবে, কানেক্টর শিখিয়েছে তোমাদেরকে ক্লাসে, তোমাদেরকে খুব সুন্দর করে দেখানো হয়েছে, তো তোমার উচিত যে কানেক্টরস প্র্যাকটিস করা। সো ডিউ টু ফিনান্সিয়াল অ্যান্ড রিসোর্স কনস্ট্রেন্টস, অর্থাৎ কিছু আর্থিক এবং রিসোর্সের স্বল্পতার কারণে, the government cannot fund the dash number of, the government cannot fund the dash number of what? Fund the dash number of educational institutions। তার মানে গভর্নমেন্ট সবসময় যেই পরিমাণ আমাদের ইনস্টিটিউশনস আছে সেগুলোর কি করতে পারে না, এগুলোর এই যে রিকুইজিট নাম্বার অফ এডুকেশনাল ইনস্টিটিউশন তারা কি করতে পারে না, ফান্ড করতে পারে না। তাহলে এখন তুমি বলতে পারো যে এই যে ভাইয়া ওয়ার্ডটা ইউজ করলেন, আমি হ্যাঁ কমেন্ট দেখতেছি, আচ্ছা অ্যান্সার, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্সার যারা দিচ্ছ। আচ্ছা, যে এই রিকুইজিট মানে কি? রিকুইজিট মানে হচ্ছে প্রয়োজনীয়। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা তো পুরো দাঁত ভাঙা শব্দ, এই দাঁত ভাঙা শব্দ আমি লিখতে পারবো না, কোনো সমস্যা নেই। তাহলে তুমি কি লিখবা? তুমি ভাইটাল লিখো, ভাইটাল লিখলেও হয়ে যাচ্ছে। এখন রিকুইজিট নাম্বার কেন দিলাম? কারণ প্রয়োজনীয় নাম্বার। কেন দিলাম? কারণ প্রয়োজনীয় নাম্বার, অপরিহার্য। ঠিক আছে, তুমি ওয়ান্টেড দাও, ওয়ান্টেড দিলেও হবে। সো এইভাবে করে তোমাকে শিখতে হবে। তোমার চোখের সামনে সবই থাকবে, শুধু লেকচার শিট পড়ে বা টেস্ট পেপার বা তোমার যে কোনো গাইড বুকের অ্যান্সার শিট পড়ে গেলে পরীক্ষায় বিপদে তুমি পড়তেই পারো, সেটা তোমার নিজ দায়িত্বে। ঠিক আছে, তো এই পর্যন্ত যদি বুঝতে পারি তাহলে আমাকে একটু জানাও, না বুঝতে পারলে সেটাও আমাকে জানাও। কার কই প্রবলেম আছে? প্রবলেম দেখছি না, অ্যান্সার দিচ্ছ সবাই, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ইউর নাইস অ্যান্সার্স, ভেরি গুড। সাফিসিয়েন্ট, হ্যাঁ সাফিসিয়েন্টও হতে পারে, থ্যাংক ইউ, থ্যাংকস টু জান্নাতুল ফেরদৌস জয়া। সাফিসিয়েন্টও হতে পারে, তাহলে যে কোনো কিছু হতে পারে এখানে উত্তর। ঠিক আছে, থ্যাংক ইউ। এসেনশিয়াল, হ্যাঁ এসেনশিয়াল হতে পারে, কিন্তু এটা না দিলে না। ভার্সিটি এটা লিখি, না না না, ভার্সিটি এটা না বাবা, ভার্সিটি জানতাম না, আজকে জেনে নাও ভাইয়া, অনেকদিন পর আপনার ক্লাসে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। রিমার্কেবল না, ফান্ড দা প্রয়োজনীয়, রিমার্কেবল লেখার দরকার নাই। সাফিসিয়েন্ট নাম্বার, ভাইটাল নাম্বার, রিকুইজিট নাম্বার, দ্যাট উইল বি এনাফ ফর ইউ, আর কিছু লেখার দরকার নেই। ঠিক আছে, তো আমাকে বলো যদি বুঝতে পারো, একটু জানাও আমাকে, আর বুঝতে না পারলে তো হ্যাঁ, ভেরি গুড, বুঝতে পারছি ভাইয়া, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে হ্যাঁ, নাম্বার অফ সিঙ্গুলার, দা নাম্বার অফ প্লুরাল, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আমরা পরের যেটা আছে সেইটা আমরা একটু চলে যাই, চলো এইটা আমরা করতে পারি কিনা দেখি। এটা অনেক মজার, আমি তোমাদের কাছ থেকে অ্যান্সার নিব। এখন তো ভাইয়া টেকনিক বুঝিয়ে দিছি, তো ভাইয়া অ্যান্সার দিব। এখন ভাইয়া কি করব? এখন হচ্ছে ভাইয়া অ্যান্সার নিব। সো চলো দেখি আমার ছোট ভাই বোন গুলো কত সুন্দর অ্যান্সার দিতে পারে। ওকে, ভেরি গুড, অ্যান্সার দাও। In fact, sorry, it is a fact that complete dash does not exist in worldly life. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সত্য, যে বা এটা একটা খুবই সত্য কথা যে কমপ্লিট ড্যাশ, তাহলে আমরা এটা সবাই জানি, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হ্যাপিনেস। কমপ্লিট হ্যাপিনেস, হ্যাপিনেস হচ্ছে একটা নাউন, অর্থাৎ সত্যিকারের ভালো লাগা বা কমফোর্ট ফিল করা, এটা পৃথিবীতে নাই বললেই চলে। হ্যাপিনেসের এইচটা ছোট হাতের হবে। A man dash have all things that he desires in dash. আমি দেখি কি অ্যান্সার দিচ্ছে। একজন অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ভেরি গুড, কন্টেন্টমেন্ট, হ্যাঁ, স্যাটিসফ্যাকশন, বাট হ্যাপিনেস ফার মোর বেটার। হ্যাপিনেস দিলাম। A man dash have all things that he desires in. A man may have, may দিতে পারি। এখানে তো মডাল ভার্ব দিবই বলেছিলাম, কারণ টু হ্যাভ ভার্ব যদি আমি এটাকে ক্লাসিফাই করতাম, আমি একটু অসুস্থ, খুব বেশি এনার্জি নিয়ে ক্লাস করাতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।
আমি বেশ 3-4 দিন ধরে অনেক জ্বর আমার, আমি অ্যান্টিবায়োটিক্স তো খেলাম, বাট আলটিমেটলি সুস্থ হচ্ছে আল্লাহ আল্লাহ ভরসা। সো হ্যাভ, হ্যাজ, তাহলে হ্যাভ কিন্তু একটা বেস ফর্ম অফ দ্য ভার্ব, মেইন ভার্ব বসতেই পারে। এটা হচ্ছে হ্যাড, এটাও হচ্ছে হ্যাভ। সো আলটিমেটলি আ ম্যান মে হ্যাভ অল থিংস দ্যাট হি ডিজায়ার্স ইন ভেরি গুড লাইফ। এটা কি হবে? লাইফ। খুবই ইজি, এটাও পরীক্ষা আসছে বোর্ড কোশ্চেনে। সো ইজি হলেও পরীক্ষা কিন্তু আসেই গুলো, এবং রিসেন্ট পরীক্ষা আসছে, এমন না 10 বছর আগের কোশ্চেন, এটা রিসেন্ট কোশ্চেন, তুমি গেলেই পাবা। ইট ইজ বেটার নট টু সিক, এই যে টু সিক অলরেডি ভার্ব এখানে আছে, ভার্বের বেস ফর্ম আছে। সো ইট ইজ বেটার নট টু সিক ড্যাশ হ্যাপিনেস, মুখস্থ হয়ে গেছে এটা করতে করতে, তাই না? এটা হচ্ছে অ্যাবসলিউট হ্যাপিনেস, অ্যাবসলিউট হ্যাপিনেস। তাহলে কি হবে অ্যান্সারটা? অ্যাবসলিউট হ্যাপিনেস। ওকে, ভেরি গুড তাহমিদুল, তারপর হচ্ছে সাবিবা, অনেকে আরো অ্যান্সার দিয়ে দিচ্ছে, আমি একটু তাল মিলাই তাদের সাথে। ওকে, রেদার ওয়ান শুড বি স্যাটিসফাইড উইথ হোয়াট ওয়ান গেটস। তাহলে বুঝতেই পারছো এখানে কি দিতে হবে? হোয়াট দিতে হবে, যা কিছু পায় মানুষ, হোয়াট ওয়ান গেটস। কন্টেনমেন্ট ইজ দ্য কি ড্যাশ টু হ্যাপিনেস। তুমি এখানে এলিমেন্ট দিতে পারো, কন্টেনমেন্ট একটা কি এলিমেন্ট। তুমি এখানে অন্য যে কোনো কিছু দিতে পারো, বাট কি পয়েন্টও দিতে পারো, বাট এলিমেন্ট শুনতে ভালো শোনায়। সো কি এলিমেন্ট টু হ্যাপিনেস। দেখো টু এর পরে কিন্তু নাউন বসেছে। ওয়ান শুড নট অলওয়েজ ড্যাশ অ্যাবাউট, তাহলে বারবার কিন্তু এই যে মোডাল ভার্ব আছে, তাহলে শুড নট অলওয়েজ, এই যে অ্যাডভার্ব আছে, তাহলে মেইন ভার্ব বসবে, বেস ফর্ম অফ দ্য ভার্ব বসবে। তাহলে ওয়ান শুড নট অলওয়েজ ড্যাশ অ্যাবাউট কি? থিঙ্ক অ্যাবাউট, ভাবা উচিত না। থিঙ্ক অ্যাবাউট হোয়াট হি হ্যাড এন্ড হোয়াট হি ডাজ নট। আমরা বারবার চিন্তা করি আমার আছে আমার নাই, আমার এটা আছে তার এটা আছে, তার এটা আছে আমার এটা আছে। এই চিন্তাটা থেকে দূর করি নিজেকে, এই চিন্তাটা থেকে দূর করি, আমি এটা পারি ওটা পারি না। তুমি কি পারো না সেটাতে ফোকাস করো, আরেকজন কি পারে সেটাতে ফোকাস করলে তোমার কোনো লাভ হবে না। সো হোয়াট হি হ্যাড এন্ড হোয়াট হি ডাজ নট হ্যাভ, কারণ আমরা বলেছি যে ডাজ এর পরে ভার্বের কি বসবে? এই যে বেস ফর্ম বসবে, তাহলে এখানে হ্যাভ হবে। বিকজ, দেখো এখানে কোনো কমা নেই, তাহলে বিকজ এর পরে যারা কমা তবে আগে দিতে, এগুলো দেওয়ার কোনো দরকার নেই নেই নেই। বিকজ বাই ডুইং, এই যে দেখো প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে ভার্বও বসে, তাহলে মনে রাখতে হবে যে কোনো প্রেপোজিশনের পরে যখন ভার্বটা বসে এক্সেপ্ট টু, টু ছাড়া, টু ব্যতীত, সেখানে V1 প্লাস আইএনজি হয়। বুঝো, এগুলা মনে রাখতে হবে। সো বিকজ বাই ডুইং সো আ ম্যান ড্যাশ ফ্রাস্ট্রেটেড এন্ড ডিপ্রেসড, a man dash frustrated and depressed। তাহলে কি অ্যান্সার হবে একটু দেখি। a man হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে প্রেজেন্ট টেন্সে আসে সব, তাহলে কি বসাইতে হবে? তাহলে অবভিয়াসলি অ্যাজ বাই এস বসাইতে হবে ভার্বের সাথে, বিকজ। ভেরি গুড জান্নাতুল, নুসরাত, তাহমিদুল, সারা, সবাই, নাজমুন নাহার, এভরিওয়ান। সো বিকামস হবে, কি হবে? বিকামস ফ্রাস্ট্রেটেড এন্ড ডিপ্রেসড। দেয়ার আর সাম পিপল, কিছু মানুষ আছে, হু থিঙ্ক দ্যাট ইট ইজ ড্যাশ দ্যাট ব্রিংস হ্যাপিনেস। এটা কি যেটা আনে বলতো? কিছু মানুষের মনে হয় টাকা থাকলেই সব আছে, কিন্তু এটাও সত্য, উইদাউট মানি ইউ ক্যান নট কোপ উইথ দ্য সিচুয়েশনস। টাকা নেই বাবা, তুমি কোনো কিছু করতে পারবা না লাইফে। সো এটা ভাবার কোনো কারণই নেই যে টাকা নেই তার মানে অনেক হ্যাপিনেস আছে, না, টাকাও থাকতে হবে। বাট হ্যাঁ, অত্যধিক টাকাও কোনোদিন ভালো কিছু ডেকে আনে না, অত্যধিক টাকাও কোনোদিন ভালো কিছু ডেকে আনে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আই গেস তোমরা বুঝতে পারছো, তোমাদের ভালো লেগেছে, এন্ড তোমরা এই জিনিসগুলো বাসায় অনেক প্র্যাকটিস করবা। সো এই প্র্যাকটিস সেশন গুলো বেসিকলি এই জন্য ছিল যাতে করে তোমরা এজ এ স্টুডেন্ট বুঝতে পারো, তোমরা ঘটনাগুলো চিন্তা করতে পারো যে কিভাবে অ্যান্সার গুলো আসতেছে, কিভাবে পরীক্ষায় উত্তর দিতে হবে। এন্ড আশা করি এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকলে তোমাদের স্কিলস ডেভেলপ হবে এবং তোমাদের স্কিল লেভেল বাড়বে, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে তোমরা চেয়েছো রাইটিং পড়ার জন্য, অবভিয়াসলি আমি রাইটিং পড়াবো। নেক্সট ক্লাসে আমি রাইটিং এর উপর একটা ক্লাস নিব, আই হোপ ইউ পিপল উইল লাইক দ্যাট, ঠিক আছে? সো দেখা হবে নেক্সট ক্লাসে। আর কারো যদি কিছু কোশ্চেন করার থাকে আমাকে করতে পারো, আই এম ভেরি মাচ ফ্রি টু অ্যান্সার দোজ। এন্ড যদি না থাকে দেন নেক্সট ক্লাস কালকে রাতে ভাইয়া নিব। সো ক্লাসটা যদি ভালো লাগে আবারও আমাকে একটু লাভ রিয়েক্ট দাও, ভাইয়ার জন্য দোয়া করবে, তোমাদের জন্য দোয়া রইল অনেক, তোমরা অনেক পরিশ্রম করতেছো সবাই, আমি বিশ্বাস করি, এবং আরো পরিশ্রম করো, এটাতেই সন্তুষ্ট হইও না, আরেকটু পরিশ্রম করো, সবগুলো সাবজেক্টই পড়ো, সবগুলো সাবজেক্টই একটু বোঝার চেষ্টা করো, বুঝে বুঝে পড়ো। অ্যান্ড স্পেশালি যেহেতু ইংলিশ পড়াচ্ছি, আবারও বলবো প্র্যাকটিস অবভিয়াসলি গুরুত্বপূর্ণ। এতদিন যত প্রকার বেসিক ফান্ডামেন্টাল যা ছিল, আলহামদুলিল্লাহ আমরা টিচার্সরা আমরা সবাই মিলে
সেটা তোমাদেরকে দিতে পেরেছে আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস। সো তোমরা আরো চাবা, আমরা আরো দিব ইনশাল্লাহ, কিন্তু প্র্যাকটিস গুলো তোমাদের করতে হবে। ভাইয়া সর্বোচ্চ 2-3টা ক্লাস এরকম দেখাইতে পারছি প্র্যাকটিস, কিন্তু তোমাকে করতে হবে প্রচুর, ঠিক আছে? তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে, প্রবলেম নিয়ে আসতে হবে, প্রবলেম নিয়ে আসলে প্রবলেম সলভিং ক্লাস করাবো। সো ভালো থাকো, দেখা হবে কালকের ক্লাসে রাইটিং পার্ট নিয়ে। কারো যেহেতু আর কোনো কোশ্চেন নেই, তাহলে টেনশন বানানটা ঠিক করে নাও। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ তাফিম। তাহলে সবাই অনেক ভালো থাকো, খেয়াল রেখো নিজেদেরকে। আসসালামু আলাইকুম।